ওয়েলকাম এভরিওয়ান। তোমরা যদি রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকো, যেমন রেলওয়ে এনটিপিসি, গ্রুপ ডি, এসআই, আরপিএফ, কনস্টেবল প্রভৃতি পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে নাম্বার সিস্টেমের এই প্রশ্নগুলি সমাধান করেই কিন্তু তোমাদের পরীক্ষা হলে যেতে হবে। আজকের ক্লাসে আমরা নাম্বার সিস্টেমের এই গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়েই আমরা আজ আলোচনা করব। কাজেই এই নাম্বার সিস্টেমের এই প্রশ্নগুলি সহজভাবে অঙ্কগুলি করার জন্য তোমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ রইল। এবং এই প্রশ্নগুলি যা প্রিভিয়াস ইয়ারের পরীক্ষার থেকে কোশ্চেনগুলি নেওয়া, কাজেই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকো, দেখবে ভিডিওটিতে নিত্য নতুন কিছু জিনিস তোমরা শিখতে পারবে। আজ এই নাম্বার সিস্টেমের ডিজিবিলিটি নিয়েই আলোচনা করা হবে, অর্থাৎ কোনো সংখ্যাকে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এবং ভাগ করলে তার রিমাইন্ডার বা ভাগশেষ কি থাকবে। বেসিক কনসেপ্ট তো রয়েছে, এবং এই গুরুত্বপূর্ণ কনসেপ্ট ছাড়া তোমাদের এই সমস্ত পরীক্ষায় আর অন্য কোনো কোশ্চেন আসে না বা আসতে পারে না। তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির কনসেপ্ট সহ জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার চেষ্টা করো। তো চলো ক্লাসটি শুরু করি প্রথম কোশ্চেন দিয়ে। ক্লাসটি শুরু করার আগে আরও একবার বলবো, নাম্বার সিস্টেমের ডিজিবিলিটি রুল, ইউনিট ডিজিট এবং রিমাইন্ডার থিওরেম নিয়ে বেশ কয়েকটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি দেখে না থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিংবা ভিডিওর আই বাটনে সেখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে ভিডিওগুলি একবার চেক আউট করে নিতে পারো। তো চলো আজ প্রথম কোশ্চেনটি দিয়ে শুরু করি। লক্ষ্য করো প্রথম প্রশ্নটি, 171 ইন্টু 172 ইন্টু 173 কে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এবার খেয়াল করো, প্রথমে আমরা জেনে নিই যে কোনো একটি সংখ্যাকে কোনো সংখ্যার দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। ধরি একটা যে কোনো সংখ্যা, উদাহরণ ধরি আমরা 25। এই 25কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে ভাগ করলে 3 8 গুণে 24, তাহলে রিমাইন্ডার কত থেকে যাচ্ছে? 3 8 গুণে 24 হলে 25 থেকে 24 বিয়োগ করলে রিমাইন্ডার 1। এই যে ভাগশেষ থাকবে, এই ভাগশেষটাই আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে? এবার যেকোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করার ক্ষেত্রে রিমাইন্ডার আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি না করেই রিমাইন্ডার বলে দিতে পারবো। যেমন তার ঠিক একটা যদি উদাহরণ দেই, 25 কে 8 দিয়ে ভাগ করলে তোমরা রিমাইন্ডার 3 পেয়ে গেলে। কিন্তু আমি যদি বলি 25 এর সঙ্গে যোগ করব 49, 49 করে তারপর তাকে তুমি 8 দিয়ে ভাগ করে এবার বলো রিমাইন্ডার কত থাকবে? এবার কি তুমি 25 আর 49 যোগ করে দিবে? না, এক্ষেত্রে 25 আর 49 আমরা যোগ করব না। প্রথমে আলাদাভাবেই আমরা 8 দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করব। তো 25 কে 8 দিয়ে ভাগ করলে 3 8 গুণে 24 থেকে যায় 1 ভাগশেষ। প্লাস এখানে 49 কে 8 দিয়ে ভাগ করব, 6 8 এ 48, 6 8 গুণে 48 থেকে যায় 1, 49 পুরাতে 1 লাগে। তাহলে ডিভাইডেড তোমার 8। এবার 1 যোগ 1 করলে তোমার 2 দাঁড়ায়, নিচে 8। এবার খেয়াল করো, 2 কে 8 দিয়ে ভাগ করব। যেহেতু উপরের সংখ্যাটি ছোট এবং নিচেরটি বড়, তাই 2 কে তো আর 8 দিয়ে ভাগ করা যায় না। সুতরাং এক্ষেত্রে রিমাইন্ডার তোমার কিন্তু 2 এই থেকে যাবে। বোঝা গেল? কারণ 2 কে এই যে 8 দিয়ে যখন 2 কে ভাগ করব, তখন শূন্য বার দেব, 8 শূন্য শূন্য থেকে গেল কত? রিমাইন্ডার 2 থেকে গেল মাইনাস করলে। এই যে রিমাইন্ডার বা ভাগশেষ, এটাই তোমাদের নির্ণয় করতে বলছে। কিন্তু আমরা এখানে 25 আর 49 এই দুটা সরাসরি আগে যোগ করব না। যোগ না করে পৃথকভাবে 8 দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করব। সবশেষে সেই সংখ্যাটি দিয়ে ভাগ করে যা থাকবে সেটাই আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ নির্ণয়। বোঝা গেছে? কারণ এখানে 25 আর 49 তোমরা এখন এই অঙ্কটি থেকে খুব সহজ বলে মনে হচ্ছে যে না আমরা যোগ করে দিলেই বোধহয় ভালো হবে। কিন্তু যদি কোনো এক জায়গায় 25 এর পাওয়ার 25 থাকে, তখন তুমি কি 25 কে 25 বার গুণ করে তার সঙ্গে 49 যোগ করবে? কাজেই না, সেই পদ্ধতি না করে এই পদ্ধতি খেয়াল করার চেষ্টা করো, দেখবে অঙ্কগুলি খুব সুবিধা হবে করতে। এবং আরেকটা জিনিস বলে নেই, এখানে 25 এর সঙ্গে তোমার 49 যোগ আছে। আমি যোগ করার কথা বললাম, সে যোগ থাকুক, বিয়োগ থাকুক, গুণ থাকুক এবং ভাগ থাকুক, একই অবস্থায় আমরা পৃথকভাবে ভাগশেষ নির্ণয় করে তারপর ফাইনাল ভাগশেষটি নির্ণয় করব। লক্ষ্য করো, একটা অন্য উদাহরণ আমরা দেখে নিই। অন্য উদাহরণ কেমন? 25 এর সঙ্গে আমার ধরে নিলাম 98 গুণ করতে বলল। গুণফলটাকে 8 দিয়ে ভাগ করার কথা বলল। তখন কত ভাগশেষ থাকবে? একই রকম 25 দিয়ে 8 কে ভাগ করব। 3 8 গুণে 24, এখানে ভাগশেষ থেকে যায় 1। আবার 98 কে 8 দিয়ে ভাগ করব।
98 8 দিয়ে ভাগ করলে 8 অক্ষে 8, 1 18 থেকে যায়। 8 দুগুণে 16 থাকলো কত? 2 থাকলো অবশিষ্ট। তাই কি না? তাহলে ১ গুণ ২ যেহেতু এখানে গুণ আছে তাই গুণ চিহ্নটি ব্যবহার করব। নিচে কিন্তু ৮। ১ গুণ ২ মানে আবার ঘুরে ফিরে ২ হলো, নিচে ৮। ২ কে ৮ দিয়ে ভাগ করলে যে আগের উদাহরণটি দেখালাম সেক্ষেত্রেও রিমাইন্ডার বা অবশিষ্ট কিন্তু তোমার এখানেও ২। বোঝা গেল? সেটা গুণেই থাকুক এবং ভাগেই থাকুক এই পদ্ধতিই আমরা ফলো করব এই ১ নম্বর উদাহরণের ক্ষেত্রে। তো চলো এবার ১ নম্বর উদাহরণটা আমরা দেখে নিই। এখানে ১ নম্বর অঙ্কে বলছে ১৭১ ইন্টু ১৭২ ১৭১ ইন্টু ১৭২ ইন্টু ১৭৩ কে ১৭ দিয়ে ভাগ করার কথা বলছে। এবার এই ৩ টি সংখ্যা গুণ করে তারপর তুমি ১৭ দিয়ে ভাগ করতে চাও, অনেক বড় এবং অনেকটা সময় লেগে যাবে। তাই এই অঙ্কটাকে আমরা কি করব? ১৭১ কে ১৭ দিয়ে ১ম এ ভাগ করব। লক্ষ্য করো, ১৭ কে যদি ১০ বার দিয়ে গুণ করি তাহলে ১৭ দশে ১৭০ অর্থাৎ এখানে ১ অবশিষ্ট রইল। ঠিক একই রকম ১৭ দশে ১৭০ হলে এখানে ২ অবশিষ্ট থাকবে। ১৭ দশে ১৭০ হলে এখানে ৩ অবশিষ্ট থাকবে। তাহলে কি দাঁড়ালো? উপরে রইল ১ গুণ ২ গুণ ৩, নিচে কিন্তু ১৭। এবার উপরে গুণ করলে ৩ দুগুণে ৬, ৬ অক্ষে ৬, নিচে ১৭। তাহলে এবার ৬ যেহেতু ১৭ থেকে ছোট, তাহলে এক্ষেত্রেও রিমাইন্ডার কিন্তু তোমার ৬ এই থেকে যাবে। যদি এই গুণফলটা ১৭ র থেকে বড় থাকতো, ১৭ র থেকে বড় থাকতো, সে অবস্থায় আমরা সেই সংখ্যাটিকে ১৭ দিয়ে আরেকবার ভাগ করে ফাইনাল ভাগশেষটি নির্ণয় করতাম। উদাহরণস্বরূপ যদি আমি বলি যে এই গুণফলটি তোমার ৬ না হয়ে এখানে ১৮ হলো, নিচে ১৭। এবার তো এখানে ১৮ ভাগশেষ বলা যায় না। কারণ ১৮ এই যে ভাজকের থেকে সংখ্যাটি বড়, ভাগশেষ সবসময় এই ভাজকের থেকে ছোট হয়। কাজেই যেহেতু এই সংখ্যাটি ভাজকের থেকে বড়, তাই ১৭ দিয়ে তোমাকে আরেকবার ভাগ করে নিয়ে তারপরে ফাইনাল ভাগশেষ যেমন এখানে ১ আসবে, সেই ১ টা লিখতে হবে। বোঝা গেল? আর আমাদের অঙ্কটাতে যেহেতু ৬ এসছে, ৬ ভাজকের থেকে অনেক ছোট, তাই ভাগশেষ আমার ৬ উত্তর। অর্থাৎ ডি নম্বর অপশন তোমার সঠিক অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো চলো পরের অঙ্কটি দেখে নিই। ২ নম্বর অঙ্ক করার আগে আরেকটু বলি, নাম্বার সিস্টেমের এই চ্যানেলেই সংখ্যা তত্ত্বের উপরে বেশ কয়েকটি ভিডিও আপলোড করছি। তোমরা যদি সেই ভিডিওগুলি এখনো দেখে না থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিংবা ভিডিওর আই বাটনে আমি সেই ভিডিওগুলির লিংক দিব। পারলে সেখান থেকে ভিডিওগুলো একবার চেক আউট করে নিবে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে ভিডিওগুলি তৈরি করা হয়েছে। কাজেই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই অঙ্কগুলো খুবই দরকারি। লক্ষ্য করো ২ নম্বর অঙ্কটি কি বলে? n একটি সংখ্যাকে কোনো একটি সংখ্যা দ্বারা বিভাজ্য করলে ১৬ ভাগশেষ থাকবে। 2n কে ওই একই সংখ্যা দ্বারা ভাগ করলে ৩ ভাগশেষ থাকবে। সংখ্যাটি কত? খেয়াল করো, একটি সংখ্যাকে যখন কোনো একটি সংখ্যা দিয়ে আমি ভাগ করব, সাপোজ আমি a দিয়ে ভাগ করলাম। a দিয়ে ভাগ করলে এক্ষেত্রে ভাগশেষ বলছে ১৬। আবার সেই n কে দ্বিগুণ করব। অর্থাৎ এই n টাকে যখন দ্বিগুণ করব মানে 2n হয়ে যাবে, তখন সেই সংখ্যা দিয়েই ভাগ করব, a দিয়েই ভাগ করব। ভাগ করলে রিমাইন্ডার কিন্তু তখন বলছে ৩। এই ভাগশেষ বলছে ৩। তাহলে বলো এর মান কত? a ইকুয়ালস টু কত দাঁড়াবে? এবার খেয়াল করো, অঙ্কটি করার আগে কোনো একটি সংখ্যা, আমি যেকোনো একটি সংখ্যা নিলাম, সাপোজ ধরে নিলাম ১৩। ১৩ কে আমি ৫ দিয়ে ভাগ করতেছি। ১৩ কে ৫ দিয়ে ভাগ করলে বলো তো রিমাইন্ডার কত থাকবে? ৫ ২ গুণে ১০, তাহলে রিমাইন্ডার কত থাকবে? ৩ থাকবে। এবার আমি এই ১৩ কে ডাবল করব। ১৩ দুগুণে কত? ২৬। ২৬ কে আমি ৫ দিয়ে ভাগ করব। ২৬ কে ৫ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে? খেয়াল করো। ৫ ৫ গুণে ২৫, থেকে যায় ১। খেয়াল করো, সংখ্যাটিকে যখন আমি দ্বিগুণ করলাম, রিমাইন্ডারও কিন্তু আমার দ্বিগুণ হওয়ার কথা। হ্যাঁ? সংখ্যাটি ১৩ র ২ গুণ করলাম। ১৩ র ২ গুণ এখানে ২৬ করলাম। তাহলে রিমাইন্ডার আমার এখানে ৩ আসছে, রিমাইন্ডার কিন্তু আমার ৬ থাকার কথা। এটাই নিয়ম। সংখ্যাটিকে তুমি যদি দ্বিগুণ করো, রিমাইন্ডারও তোমার দ্বিগুণ হবে। হ্যাঁ, এখানে যেহেতু রিমাইন্ডার ৩, তাহলে এখানে তোমার রিমাইন্ডার বা ভাগশেষ কিন্তু ৬ থাকার কথা। হ্যাঁ, ৬ ই আসবে। ভাগশেষ ৬ আসবে। কিন্তু যদি ৫ দিয়ে ভাগ করো, ৬ কে ৫ দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত থাকবে? ১ থাকবে। সেই কারণে এই ক্ষেত্রে রিমাইন্ডার ১ আসে। অর্থাৎ মূল কথা দাঁড়ালো যে কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে তুমি ভাগ করবে, সেই সংখ্যাটিকে তুমি যদি দ্বিগুণ করো, ৩ গুণ করো, রিমাইন্ডারও তোমার দ্বিগুণ বা ৩ গুণ হয়ে যাবে। সংখ্যাটিকে তুমি যদি বর্গ করো,
আমি একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, আরেকবার লক্ষ্য করো। আমি একটা সংখ্যা নিলাম ৭। ৭কে ৩ দিয়ে ভাগ করব। বলো রিমাইন্ডার কত থাকবে? রিমাইন্ডার থাকবে ৩ ২ গুণে ৬, রিমাইন্ডার থাকবে কিন্তু এক্ষেত্রে ১। এবার আমি ৭ এর বর্গ করে দেব। ৭ এর বর্গ ৭ এর স্কোয়ার, নিচে ৩ দিয়ে ভাগ করব। তাহলে ৭ এর স্কোয়ার কত? ৪৯। ৪৯ কে ৩ দিয়ে ভাগ করব। আমার রিমাইন্ডার কত থাকার কথা? ৭ এর যেহেতু আমি বর্গ করলাম, তাহলে রিমাইন্ডারেরও বর্গ হবে। অর্থাৎ ১ এর বর্গ কত? ১ থাকার দরকার। একই থাকবে। এবার ৪৯ কে ৩ দিয়ে ভাগ করো। ৩ ষোলো ৪৮। ১৬ গুণ করলে ৩ ষোলো ৪৮, রিমাইন্ডার কত থাকলো? একই রয়ে গেল। ১ রইল কি না? তার মানে যা দেখা গেল যে কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করি না কেন, সেই সংখ্যাটিকে যদি আমি দ্বিগুণ করি, আমার রিমাইন্ডার বা ভাগশেষও দ্বিগুণ হবে। সেই সংখ্যাটিকে যদি আমি বর্গ করি, আমার ভাগশেষও কিন্তু বর্গ হয়ে যাবে। সেই সংখ্যাটার সঙ্গে যদি আমি ১০ যোগ করি, রিমাইন্ডারের সঙ্গেও কিন্তু ১০ যোগ হবে। এবার খেয়াল করতে হবে সেই ভাগশেষ ভাজকের থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে। যদি বড় হয় তাহলে তাকে আরেকবার ভাগ করে দিতে হবে। আর যদি ভাজকের থেকে ছোট হয়, সেটাই আমরা ভাগশেষ হিসেবে, ফাইনাল ভাগশেষ হিসেবে ধরবো। বোঝা গেছে? এবার অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো, n একটি সংখ্যাকে a দিয়ে ভাগ করলে ১৬ ভাগশেষ। a দিয়ে ভাগ করলে ১৬ ভাগশেষ রইল। এবার সেই সংখ্যাটাকে দ্বিগুণ করার কথা বলছে, অথচ একই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ ৩। সংখ্যাটিকে যখন দ্বিগুণ করছি, আমার রিমাইন্ডারও কিন্তু দ্বিগুণ থাকবে। রিমাইন্ডার কত থাকার কথা? রিমাইন্ডার কিন্তু তখন আমার ৩২, ১৬ দুগুণা ৩২ থাকার দরকার। কিন্তু এখানে রিমাইন্ডার কত বলছে? ৩ বলছে। তাহলে এবার বলো, সেই ৩২ কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে তোমার রিমাইন্ডার ৩ আসবে বলো তো? তোমার অপশনগুলো তুমি একবার চেক করে নিতে পারো। ৩২ কে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকবে। অর্থাৎ ৩২ এর সঙ্গে তুমি ৩ বাদ দিয়ে দাও, সেই ভাজকটি তুমি ২৯ পেয়ে গেলে। এবার ৩২ কে ২৯ দিয়ে ভাগ করে দেখো, তোমার ভাগশেষ কিন্তু ৩ আসবে। তাহলে এর মান, এই যে সংখ্যাটি, এর মান কত পেলে তুমি? এর মান পেলে ২৯। লক্ষ্য করো, বি নম্বর অপশনে তোমার সঠিক উত্তরটি রয়েছে। আশা করি বোঝা গেছে। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত জানাতে ভুলবে না। চলো নেক্সট অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার ৩ এ কি রয়েছে খেয়াল করো। একটি সংখ্যা n একটি সংখ্যাকে ৫ দ্বারা ভাগ করলে ২ ভাগশেষ থাকবে। n স্কোয়ারকে ওই একই সংখ্যা দ্বারা বিভাজ্য করলে কত ভাগশেষ থাকবে? যেটা আরআরবি এনটিপিসিতে পরীক্ষায় এসেছিল ৭/১/২০২১ সালে। খেয়াল করো, এর আগেরবারে যে বেসিক কনসেপ্টটি আমি দেখালাম, সেই কনসেপ্টের উপর ভিত্তি করে এই অঙ্কটি তৈরি হয়েছে। n একটি সংখ্যাকে আমি ৫ দিয়ে ভাগ করব। ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ আমার ২, রিমাইন্ডার আমার ২। এবার এই সংখ্যাটিকে আমি বর্গ করব। n কে বর্গ করব n স্কয়ার। n স্কয়ারকে ৫ দিয়ে ভাগ দেব। খেয়াল করো, n এর বর্গ করলাম, তার মানে রিমাইন্ডারেও বর্গ হবে। তাহলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার কিন্তু আমার ৪ হয়ে যাবে। ২ এর বর্গ ৪। বোঝা গেছে? সংখ্যাটিকে যখন বর্গ করব, রিমাইন্ডারেরও বর্গ করব, ভাগশেষেরও বর্গ করব। সংখ্যাটির সঙ্গে যদি ২ গুণ করি, ভাগশেষেরও সঙ্গে আমি ২ গুণ করব। যদি এখানে 2n বলতো, অর্থাৎ ২ দিয়ে গুণ করতে বলতো, ৫ দিয়ে ভাগ করার কথা বলছে। ২ দিয়ে যদি গুণ করার কথা বলতো, তাহলে ভাগশেষের সঙ্গেও আমি ২ গুণ করে দিতাম, অর্থাৎ আমার ৪ ভাগশেষ থাকতো। এটাই হলো তোমার তখন উত্তর হতো। কিন্তু যেহেতু এখানে বর্গ করার কথা বলছে, তাই বর্গের বেলাও তোমার ভাগশেষ কিন্তু ৪, অর্থাৎ সি নাম্বার অপশন তোমার সঠিক উত্তর। বোঝা গেছে? এবার একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেই আরেকবার। লক্ষ্য করো, সাপোজ একটি সংখ্যা নিলাম ৫। ৫ কে তুমি ৩ দিয়ে ভাগ করবে। তাহলে রিমাইন্ডার কত থাকবে তোমার? রিমাইন্ডার থাকবে ২, কারণ ৩ অক্ষে ৩, রিমাইন্ডার ২। এবার ৫ এর বর্গ করে দাও। ৫ এর বর্গ কত? ২৫। ২৫ কে তুমি আবার ৩ দিয়ে ভাগ করো। ২৫ কে ৩ দিয়ে ভাগ করলে কত হবে? ৩ ৮ গুণে ২৪, ১ অবশিষ্ট থাকে। কিন্তু যেহেতু ৫ এর বর্গ করলাম, তাহলে ভাগশেষ আমার কত থাকবে? ভাগশেষ থাকবে আমার এই ২ এর বর্গ। যেহেতু সংখ্যাটির বর্গ করলাম, তাহলে ভাগশেষেরও বর্গ, ভাগশেষ ২, ২ এর বর্গ কত? ৪ থাকবে। কিন্তু ৪ যেহেতু ভাজকের থেকে বড়, অর্থাৎ ৩ এর থেকে বড়, তাই এক্ষেত্রে ৪ কে ৩ দিয়ে আরেকবার ভাগ করে তোমার ফাইনাল ভাগশেষটি নির্ণয় করতে হবে। এক্ষেত্রে ১ উত্তর। বোঝা গেছে? আশা করি এবার বোঝা গেছে। তো চলো পরের অঙ্কটি দেখি। লক্ষ্য করো, ৪ নম্বর অঙ্কে বলছে প্রথম ১০০টি ধনাত্মক সংখ্যার মধ্যবর্তী কতগুলো সংখ্যা ৩ এ ৪ দ্বারা বিভাজ্য? আরআরবি এনটিপিসির কোশ্চেন এটাও। ১০০টি ধনাত্মক সংখ্যার কতগুলো সংখ্যাকে ৩ ও ৪ দ্বারা বিভাজ্য? তো প্রথমে আমি ১০০
টি সংখ্যা মানে ১০০টি সংখ্যা। ১০০টি সংখ্যাকে প্রথমে আমি ৩ দিয়ে ভাগ করব। প্রথম ১ থেকে ১০০ র মধ্যে কতগুলি সংখ্যাকে ৩ দিয়ে ভাগ করা যায়? খেয়াল করো, ৩ ৩৩ ৯৯, ১ থেকে যাচ্ছে মানে ৩৩ টি এমন সংখ্যা আছে যা ৩ দিয়ে ভাগ করা যায়। বোঝা গেল? এবার ১০০ কে আমি যদি ৪ দিয়ে ভাগ করার কথা বলি, ৪ দিয়ে ভাগ করলে এখানে কয়টি সংখ্যা আছে যার মধ্যে ৪ দিয়ে ভাগ করা যাবে? ২৫ টি সংখ্যা। এবার ৪ দিয়ে আর ৩ দিয়ে কতগুলি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে? ৩ ৫ এ ৮ আর ৩ ২ এ ৫। তার মানে ৫৮ টি এমন সংখ্যা আছে যেটা ৩ দিয়ে একবার, ৪ দিয়ে একবার বিভাজ্য। কিন্তু এখানে বলছে ৩ আর ৪ উভয় দ্বারা বিভাজ্য। এমন কিছু সংখ্যা আছে, খেয়াল করো, ৩৩ এর মধ্যে এমন কিছু সংখ্যা আছে যেগুলোকে ৪ দিয়ে ভাগ করা যাবে। আবার ২৫ এর মধ্যে এমন কিছু সংখ্যা আছে, এই ২৫ টি সংখ্যার মধ্যে এমন কিছু সংখ্যা আছে যেটা আবার ৩ দিয়ে ভাগ করা যাবে। কিন্তু এখানে ৩ দিয়ে কতগুলো সংখ্যাকে ভাগ করা যাবে এর মধ্যে, আর এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেটাকে ৪ দিয়ে ভাগ করা যাবে, সেই সংখ্যাটি আলাদা করে নির্ণয় করতে হবে। নির্ণয় করে এই টোটাল সংখ্যা থেকে তোমাকে বাদ দিলে পরেই ৩ ও ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি তুমি পেয়ে গেলে। কিভাবে এবার করবে? যেহেতু ৩ ও ৪ দ্বারা ভাগ করার কথা বলছে, তার মানে ৩ আর ৪ এর লসাগু করতে হবে। ৩ আর ৪ এর লসাগু হয়ে যায় ১২। অর্থাৎ ১২ দিয়ে ভাগ করা যায় এমন কটি সংখ্যা আছে? তাহলে ১০০ র মধ্যে ১২ দিয়ে ভাগ করা যাবে কয়টি সংখ্যা আছে? ৮-১২ ৯৬। ৮টি সংখ্যা এমন আছে যেটা ৩ দিয়েও ভাগ করা যাবে, ৪ দিয়েও ভাগ করা যাবে। আর ৩ আর ৪ দিয়ে ভাগ করা মানেই তো ১২ দিয়ে ভাগ করা। তাহলে ১০০ র মধ্যে এমন ৮টি সংখ্যা আছে যে সংখ্যাটি ৩ দিয়েও ভাগ করা যাবে, আবার ৪ দিয়েও ভাগ করা যাবে। আর ৩ দিয়ে ৪ দিয়ে ভাগ করা যায় এমন টোটাল সংখ্যা ৫৮ টি। তাহলে ৫৮ থেকে ওই ৮টি সংখ্যা তোমাকে বাদ দিয়ে দিতে হবে। ৫৮ থেকে ৮টি সংখ্যা বাদ দিয়ে দিলে থেকে যায় ৫০। এই ৫০ টি সংখ্যা যেটা ১০০ র মধ্যবর্তী সংখ্যা, যেটা ৩ ও ৪ দ্বারা বিভাজ্য। বোঝা গেছে? লক্ষ্য করো, অপশন নম্বর এ তোমাদের সঠিক উত্তর। খুব ইম্পোর্টেন্ট অঙ্ক এবং এর কনসেপ্টটাই সম্পূর্ণ একটু আলাদা ধরনের। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার চেষ্টা করো। দেখবে ভিডিওটি থেকে নিত্য নতুন কিছু জিনিস জানতে পারবে। আর চলো তাহলে পরের অঙ্কটি দেখি। একই রকমের অঙ্ক, একই রকমের কনসেপ্ট এখানেও কাজ করছে। লক্ষ্য করো কোয়েশ্চেন নাম্বার 5 এ। ১ থেকে ৭০০ র মধ্যবর্তী কতগুলো সংখ্যা ১৭ দ্বারা বিভাজ্য? ১ থেকে ৭০০ এর মধ্যবর্তী। তাহলে ১ থেকে ৭০০ র মধ্যবর্তী ৭০০ কে তুমি ১৭ দিয়ে ভাগ করে দেখো। ১৭ দিয়ে ভাগ করলে ১৭, ৪ ১৭ ৬৮, ৬৯, ৭০, ২ ২০, ১৭ অক্ষে ১৭। অর্থাৎ পূর্ণ সংখ্যায় ভাগ করা যাচ্ছে ৪১ টি সংখ্যা, যেটা ৭০০ র মাঝখানে আছে, সেটি ১৭ দ্বারা বিভাজ্য। অর্থাৎ অপশন নাম্বার বি তোমাদের সঠিক অ্যান্সার। খুব ইজি অঙ্ক। শুধু জাস্ট বেসিক কনসেপ্টটা খেয়াল করার চেষ্টা করবে। চলো পরের অঙ্কটি দেখি। লক্ষ্য করো কোয়েশ্চেন নাম্বার ৬। 19 টু দি পাওয়ার 300 সংখ্যাটিকে 20 দ্বারা ডিভাইডেড করলে কত ভাগশেষ থাকবে? খেয়াল করো, 19 টু দি পাওয়ার 300 অর্থাৎ 19 এর পাওয়ার 300 আছে, তাকে ভাগ করব আমরা 20 দিয়ে, কত ভাগশেষ থাকবে? এবার 19 এর পাওয়ার 300 এটা কি সহজ কথা? 19 এর পাওয়ার 300 করা, 20 দিয়ে ভাগ করব। এবার এক্ষেত্রে লক্ষ্য করো, 19 টু দি পাওয়ার 300 তাকে আমি 20 দিয়ে ভাগ করব। এবার আমি এভাবেও তো লিখতে পারি, লক্ষ্য করো, যে 19/20 300। এখানে একটা জিনিস খেয়াল করবে, যে সংখ্যা দিয়ে যাকে ভাগ করতেছি অর্থাৎ 19 টু দি পাওয়ার 300 এই সংখ্যাটিকে ভাগ করতেছি, সেই সংখ্যাটিকে পাওয়ারটিকে ভেঙে এমন কাজ করতে হবে যেন এই ভাজকের কাছাকাছি কোনো সংখ্যায় আসে। যেমন 2 টু দি পাওয়ার 12 লিখলাম। এটাকে 9 দিয়ে ভাগ করার কথা বলছে। 2 টু দি পাওয়ার 12 কে 9 দিয়ে ডিভাইডেড করব। এবার 2 কে এমন কিছু করব যেন 9 এর কাছাকাছি কোনো সংখ্যায় তৈরি হয়। যেমন আমি ঠিক 2 কে এভাবে লিখতে পারি, 2 এর কিউব। 2 এর কিউবে 8 হয়ে যায়। তাহলে এখানে যেহেতু 12 আছে, ৩ ৪ গুণে 12 লিখব, নিচে ৯। তাহলে ২ এর কিউব কত করে দেব? আমি ৮ করে দেব, নিচে ৯ করে দেব। তার পাওয়ার হয়ে গেছে ৪। বোঝা গেল? এবার ৮ কে ৯ দিয়ে ভাগ করব। ৮ কে ৯ দিয়ে ভাগ করলে এক্ষেত্রে -1 ভাগশেষ থাকবে। হ্যাঁ, -1 ভাগশেষ কনসেপ্টটাও এখানে তোমাদের কাজে লাগবে। কেননা লক্ষ্য করো,
আমি 8কে 9 দিয়ে ভাগ করতেছি। প্রথমত তুমি শূন্য নিয়ে ভাগশেষ তুমি 9 শূন্য শূন্য, তুমি ভাগশেষ 8 লিখতে পারো। দ্বিতীয়ত 8কে যখন আমি 9 দিয়ে ভাগ করব, তখন 9 অক্ষে 9 লিখে এক্ষেত্রে বিয়োগ করার সময় ভাগশেষ লিখব -1। এবার -1 ভাগশেষ লেখা মানেই অ্যাকচুয়ালি ভাগশেষের জায়গায় তো মাইনাস ভাগশেষ থাকতে পারে না। তাই মাইনাস যেহেতু ভাগশেষ আসছে, সেই মাইনাস ভাগশেষের সঙ্গে তুমি যেই সংখ্যাটা দিয়ে ভাগ করতেছো সেই সংখ্যাটা কিন্তু যোগ করে দিতে হবে। তাই -1 এর সঙ্গে তুমি যদি 9 যোগ করে দাও, তাহলেই কিন্তু তোমার 8 ভাগশেষ থেকে যাচ্ছে, যেটা প্রথমে ভাগশেষ থেকে গেছিল। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে 8 কে 9 দিয়ে ভাগ করলে তোমার কত আসবে? -1 আসবে। -1 এর পাওয়ার তোমার কত? 4 থেকে গেল। এবার যেকোনো সংখ্যার পাওয়ার যখন জোড় অবস্থায় থাকবে, জোড় সংখ্যায় থাকবে, তখন সেই -1 এর পাওয়ার জোড় সংখ্যায় থাকলে সেটা +1 হয়ে আসবে। ক্লিয়ার? কিন্তু এই পাওয়ারটাই যদি তোমার বিজোড় সংখ্যায় থাকে, তখন কিন্তু মাইনাস আসবে। বোঝা গেছে এবার? চলো এবার তাহলে অঙ্কটা, আমাদের মূল অঙ্কটা দেখি। ১৯ কে ২০ দিয়ে ভাগ করব। ১৯ কে ২০ দিয়ে ভাগ করলে এক্ষেত্রেও -1 থাকবে। -1, এবার -1 এর পাওয়ার কত তোমার? ৩০০। আবার ৩০০ যেহেতু জোড় সংখ্যা, তাই -1 এর পাওয়ার কত আসবে? সুতরাং +1 আসবে। বোঝা গেছে? তাহলে লক্ষ্য করো, বি নম্বর অপশনটা তোমার সঠিক অ্যান্সার। ২-৩ টে উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিলাম ভাগশেষের মাইনাস কনসেপ্টটা কিভাবে কাজে লাগাতে পারবে তোমরা। আশা করি বোঝা গেছে। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি আরো একটু ডিটেইলস ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। তো চলো পরের অঙ্কটি দেখি। লক্ষ্য করো কোশ্চেন নম্বর 7, 41 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 43 সংখ্যাটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এবার খেয়াল করো, এখানে 41 টু দি পাওয়ার 43 আর 43 টু দি পাওয়ার 43 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 41 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 43 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এই পাওয়ারগুলো যখন জোড় অবস্থায় বা বিজোড় অবস্থায় থাকবে, পাওয়ারগুলো যদি বিজোড় অবস্থায় থাকে, যেমন ধরে নাও a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, এই n যদি বিজোড় হয়, n যদি বিজোড় হয়, তবে এই সংখ্যাটি a প্লাস b দিয়ে বিভাজ্য। a প্লাস b দিয়ে বিভাজ্য। দেখবে একটা উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার কিউব। আমি পাওয়ারগুলো যেগুলো দিলাম, এটাও বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা। তাহলে এই দুটো যদি বিজোড় হয়, তাহলে এই পুরো সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করা যাবে? এই পুরো সংখ্যাটি দিয়ে 2 প্লাস 2, অর্থাৎ 2 প্লাস 2 মানে 4 দিয়ে বিভাজ্য। এবার যাবে কিনা চেক করে নিই। লক্ষ্য করো, 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 5 মানে 2 5 বার গুণ করো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 প্লাস 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার 3, এখানে 2 এর পাওয়ার 3 মানে কত? 8। তাহলে 32 আর 8 এর যোগ করলে কত? 40। এবার 40 কে 4 দিয়ে ভাগ করা মানে 4 দশে 40। লক্ষ্য করো, সেই 40 কে 4 দিয়ে ভাগ করা গেল তো? বিভাজ্য হলো। ঠিক তদ্রূপ এই কনসেপ্টটাই এখানে কাজে লাগানো হচ্ছে। যেহেতু এখানে পাওয়ারটি তোমার বিজোড় সংখ্যায় রয়ে গেছে, এটা 43, এটাও 43 বিজোড় সংখ্যায়। তার মানে এই সংখ্যাটি কত দিয়ে ভাগ করা যাবে? ভাগ করা যাবে সে 41 প্লাস এই 43। এই 41 আর 43 দিয়ে এটা বিভাজ্য। তাহলে 41 আর 43 যোগ করলে 3 আর 1 এ 4, আর 4 4 8, অর্থাৎ 84 তোমার অ্যান্সার। লক্ষ্য করো, ডি নম্বর অপশনে তোমার সঠিক উত্তরটি রয়েছে। আশা করি বোঝা গেছে এই কনসেপ্টটুকু। তো চলো পরের অঙ্কটি দেখে নিই। কোশ্চেন নাম্বার 8, খেয়াল করো, কোনো একটি সংখ্যাকে 7 দিয়ে বিভাজ্য করলে 4 ভাগশেষ থাকে। ওই সংখ্যাটির বর্গকে 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? একই রকম কনসেপ্ট এর আগের অঙ্কটিতেই আমি দেখিয়েছিলাম। তোমরা যদি সেই অঙ্কটি এখনো পর্যন্ত দেখে না থাকো, ভিডিওটিকে একটু ব্যাকওয়ার্ড করে নিয়ে সেই অঙ্কটি দেখে নাও। খেয়াল করো, এখানে যেকোনো একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করার কথা বলছে। আমি n একটি সংখ্যা, তাকে 7 দিয়ে ভাগ করতেছি। 7 দিয়ে ভাগ করলে আমার রিমাইন্ডার কত? রিমাইন্ডার আমার 4 থাকবে। বোঝা গেছে? এবার ওই সংখ্যাটির বর্গ, অর্থাৎ n এর বর্গ, তার মানে n স্কয়ার। n স্কয়ারকে আবার 7 দিয়ে ভাগ করব।
তাহলে রিমাইন্ডার কত থাকবে আমার? রিমাইন্ডার থাকবে এই ৪ এর বর্গ। ৪ এর বর্গ কত? ৪ ৪ ১৬ ভাগশেষ থাকবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু এই ভাগশেষটা ভাজকের থেকে বড়, খেয়াল করো, ভাজকের থেকে বড়। তাহলে ৭ দিয়ে ১৬ কে যখন ভাগ করব, এই যে ১৬ কে ৭ দিয়ে যখন ভাগ করব, তখন তো আরো দুবার যায়। ৭ ২ গুণে ১৪। তাহলে ১৪ হলে ভাগশেষ কত থেকে যাচ্ছে? ভাগশেষ সেক্ষেত্রে তখন ২ থাকবে। ক্লিয়ার? যেকোনো সংখ্যার বর্গ যখন করব, রিমাইন্ডারেরও বর্গ হয়ে যাবে। ৪ এর বর্গ ১৬। কিন্তু খেয়াল করতে হবে তোমার এই ভাগশেষ কখনোই ভাজকের থেকে বড় হতে পারে না। ভাজক এখানে তোমার কত? ৭। ৭ এর থেকে ভাগশেষ তোমার ১৬, এটা হতেই পারে না। তাই ১৬ যদি এসে থাকে ভাগশেষ, সেক্ষেত্রে ১৬ কে তোমার ওই ভাজক ৭ দিয়ে আরেকবার ভাগ করে নিতে হবে। আরেকবার ভাগ করলে ৭ ২ গুণে ১৪, ভাগশেষ তোমার ২, ফাইনাল ভাগশেষ ২। অর্থাৎ এ নম্বর অপশন তোমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে আশা করি? চলো পরের অঙ্কটি দেখি। কোয়েশ্চেন নম্বর ৯, খেয়াল করো, ৪ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৩৬০ দ্বারা বিভাজ্য? ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা, ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি ৪টা ৯, ৪টা ৯। এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৩৬০ দ্বারা বিভাজ্য? তাহলে এটাকে আমরা ৩৬০ দিয়ে একবার ভাগ করে দেখি কি দাঁড়াচ্ছে। ৩ বার দিলে ৩ তিরিকে ৯, ৩ সাতে ২১, থাকে এখানে ৮, এখানে কত? ৭, আবার ৯ নিয়ে আসলাম। এবার কতবার দেব? ২ বার দেব। ২ বার দিলে ৭ ২ গুণে ১৪, ৩ ২ গুণে ৬। তাহলে থেকে যাচ্ছে এখানে ৫, এখানে ৭, এখানে ১, ১৭৫। অর্থাৎ ১৭৫ ভাগ শেষ থেকে গেল। তাই ৩৬০ দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না। ১৭৫ যদি এই ৯৯৯৯ থেকে বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু সেই সংখ্যাটি ৩৬০ দিয়ে কিন্তু তখন বিভাজ্য। এখানে বিভাজ্যর কথা যেহেতু বলছে, বিভাজ্য। কিন্তু এখানে ১৭৫ বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। কিন্তু তোমাদের এখানে বিয়োগ করার কথা বলেনি, যোগ করার কথা বলছে। খেয়াল করো, যোগ করার কথা বলছে। তাহলে ১৭৫ এর সঙ্গে আর কত যোগ করলে যেটা প্রায় ৩৬০ আমরা পাবো। ৩৬০ যদি এখানে পাই, তবেই তো ৩৬০ দিয়ে আরো একবার দিলে ৩৭০ কে ৩৭০ ভাগ করে মিলে গেল। তাহলে ১৭৫ এর সঙ্গে কত যোগ করলে ৩৬০ পাবো? অর্থাৎ ৩৬০ থেকে তোমাকে ১৭৫ তোমাকে বিয়োগ করতে দেখাতে হবে। বোঝা গেল? ১৭৫ বিয়োগ করো, তাহলে এখানে ২, ১০ থেকে ৭ মানে ৩, ১ বাদ দিলে ২, তার মানে ১। কত হয়ে গেল? ১৩২। অর্থাৎ এই ৯৯৯৯ সঙ্গে যদি ১৩২ যোগ করি, সেই যোগফলটি ৩৬০ দিয়ে বিভাজ্য। খেয়াল করো, বি নম্বর অপশনে তোমার সঠিক উত্তরটি রয়েছে। কিন্তু যদি বিয়োগ করার কথা বলতো, তাহলে তোমার কিন্তু ১৭৫ই তখন সঠিক উত্তর হইতো। বোঝা গেল? যদি বিয়োগ করার কথা বলতো, এখানে যোগ না করে যদি বিয়োগ করার কথা বলতো, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে ৩৬০ দিয়ে বিভাজ্য, তখন কিন্তু তোমার এই ১৭৫ই বিয়োগ করতে হইতো। অর্থাৎ ১৭৫ই তোমার অ্যান্সার হতো। যেহেতু এখানে যোগ করার কথা বলছে, তাই ১৭৫ এর সঙ্গে আর কত যোগ করলে ৩৬০ পাওয়া যাবে? অর্থাৎ ৩৬০ এর সঙ্গে সমান হবে। তাই ৩৬০ থেকে ১৭৫ বিয়োগ করলে তোমার ১৩২ উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কটি দেখি কি রয়েছে। কোয়েশ্চেন নম্বর ১০, খেয়াল করো, এর আগেও এরকম একটি অঙ্ক করালাম। ৩০০ থেকে ১০০০ এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা ৭ দিয়ে বিভাজ্য? এবার ৩০০ থেকে ১০০০ এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা ৭ দিয়ে বিভাজ্য? ৩০০ কে একবার ৭ দিয়ে ভাগ করে দেখো। ৩০০ কে একবার ৭ দিয়ে ভাগ করলে কতগুলো সংখ্যা যেটা ৭ দিয়ে বিভাজ্য? ৪ ৭ গুণে ২৮, ২৯ ৩০ ২ ২০, ৭ দিয়ে ভাগ করব ৭ ২ গুণে ১৪, ৬ থেকে গেল। অর্থাৎ ৪২ টি এমন সংখ্যা যা কিনা ৭ দিয়ে বিভাজ্য। বোঝা গেল? ৩০০ র মধ্যবর্তী। ১ থেকে ৩০০ র মধ্যবর্তী ৪২ টি সংখ্যা আছে যেটা ৭ দিয়ে বিভাজ্য। এবার ১০০০ এর মধ্যবর্তী খেয়াল করি, ১০০০ এর মধ্যবর্তী ১ থেকে ১০০০ পর্যন্ত কতগুলি সংখ্যা? আমি এটা ১ থেকে ৩০০ র মধ্যে করলাম কিন্তু। আর এটা ১ থেকে ১০০০ এর মধ্যে সংখ্যা, কতগুলি সংখ্যা যেটা ৭ দিয়ে বিভাজ্য। খেয়াল করো, ৭ অক্ষে ৭ থেকে ৩ ৩০, ৪ ৭ ২৮, ২৯ ৩০ ২ ২০, আবার ৭ ২ গুণে ১৪। তাহলে ১ থেকে ১০০০ এর মধ্যবর্তী এমন ১৪২ টি সংখ্যা যেটা ৭ দিয়ে বিভাজ্য।
আর ১ থেকে ৩০০ মধ্যে এমন ৪২টি সংখ্যা আছে যেটা ৭ দিয়ে বিভাজ্য। কিন্তু তোমাদের কোয়েশ্চেনে বলছে ৩০০ থেকে ১০০০ এর মধ্যবর্তী। ১ থেকে ৩০০ মধ্যে কতগুলি সংখ্যা ৭ দিয়ে বিভাজ্য? সেই সংখ্যাটা হলো ৪২টি। আর ১ থেকে ১০০০ এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা ৭ দিয়ে বিভাজ্য? সেই সংখ্যাটা হলো ১৪২। তাহলে বলো ৩০০ থেকে ১০০০ এর মাঝখানে কতগুলি সংখ্যা যেটা ৭ দিয়ে বিভাজ্য? তার মানে ১৪২ থেকে তোমাকে এই ৪২ বাদ দিয়ে দিতে হবে। যেহেতু এটা ৩০০ র পূর্ববর্তী, তাই ৪২ তুমি যদি এখান থেকে বাদ দিয়ে দাও, তোমার অ্যান্সার হয়ে গেল কিন্তু ১০০। বোঝা গেল? তাহলে এই ১০০ টি এমন সংখ্যা যে সংখ্যাটি ৩০০ ও ১০০০ এর মধ্যবর্তী সংখ্যা যেটা ৭ দিয়ে বিভাজ্য। ১০০ অর্থাৎ তোমার ডি নম্বর অপশন সঠিক অ্যান্সারটি রয়েছে। বোঝা গেছে আশা করি? চলো পরের কোয়েশ্চেনটি দেখি। কোয়েশ্চেন নম্বর ১১। একই রকম অঙ্ক লক্ষ্য করো। ১১ নম্বর। ২৫০ থেকে ১০০০ এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা ৫, ৭, ৫, ৬, ৭ দ্বারা বিভাজ্য? তুমি আলাদাভাবেও করে নিতে পারো। ২৫০ থেকে ১০০০ এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা ৫ দিয়েও বিভাজ্য, ৬ দিয়ে বিভাজ্য এবং ৭ দিয়ে বিভাজ্য? খেয়াল করো ৫ দিয়ে, ৬ দিয়ে, ৭ দিয়ে ৩ টে সংখ্যা দিয়ে বিভাজ্য, তার মানে ৫, ৬, ৭ এর লসাগু করতে হবে তোমাকে। এর লসাগু। লসাগু করলে ৫ আর ৬, ৭ ৩ টি মৌলিক সংখ্যা। এই ৩ টাকে গুণ করে নিতে হবে। ৫, ৬, ৩০, ৩০ কে ৭ দিয়ে গুণ করে দাও ২১০। অর্থাৎ লসাগু তোমার কত হলো? ২১০। তাহলে ২১০ দিয়ে ভাগ করা যাবে এমন কতগুলি সংখ্যা? লক্ষ্য করো ২৫০। ২১০ দিয়ে ভাগ করে দিলে ২১০ দিয়ে কটা সংখ্যা আছে ভাগ করা যাবে? একটিই মাত্র সংখ্যা। আর ১০০০ কে যদি আমি ২১০ দিয়ে ভাগ করি, ৫ বার দিলে ২০০ মানে ১০৫০ হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তার মানে ৪ বার দিতে হবে। ৪ টি এমন সংখ্যা আছে যেটা ২১০ দিয়ে বিভাজ্য ১ থেকে ১০০০ এর মধ্যে। আর ১ থেকে ২৫০ এর মধ্যে একটি সংখ্যা আছে যেটা ২১০ দিয়ে বিভাজ্য। এবার ২৫০ থেকে ১০০০ এর মধ্যবর্তী তাহলে কটি সংখ্যা যেটা ২১০ দিয়ে বিভাজ্য? আর ২১০ দিয়ে বিভাজ্য মানে ৫, ৬, ৭ দিয়ে বিভাজ্য। ক্লিয়ার? তাহলে ৪ ৪ থেকে ১ বিয়োগ করে দাও এমন ৩ টি সংখ্যা যা কিনা ৫, ৬, ৭ দিয়ে বিভাজ্য এবং সেই সংখ্যাগুলি ২৫০ থেকে ১০০০ এর মধ্যবর্তী হবে। অর্থাৎ অপশন নম্বর ডি তোমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? এই বেসিক নিয়মটু এর আগের অঙ্কটিতেই দেখিয়েছিলাম। চলো পরের অঙ্কটি দেখি। আজকে এই পর্বের এটাই শেষ কোয়েশ্চেন। লক্ষ্য করো কোয়েশ্চেন নাম্বার 12। 6n² প্লাস 6n কে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? খেয়াল করো WBCS এর মেইন ২০১৫ সালের কোশ্চেনে এসেছিল। 6n² প্লাস 6n, 6n² প্লাস 6n। খেয়াল করো এখান থেকে তুমি 6n টাকে কমনও নিতে পারো। 6n দুটো দিয়ে বিভাজ্য। 6n যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে থেকে যায় n প্লাস এখানে 1। এবার n এর ভ্যালু তুমি যদি 0 পুট করে দাও, পুরো সংখ্যাটির মান 0 হয়ে গেল। n এর ভ্যালু যদি তুমি ১ বসিয়ে দাও, কত দাঁড়াবে? ৬ অক্ষে ৬ এটা হয়ে যাচ্ছে। আর ১ প্লাস ১ ২। তার মানে কত হয়ে যাচ্ছে? ১২ হয়ে যাচ্ছে। n এর ভ্যালু যদি আমি ১ বসিয়ে দেই ১, এখানে 1 প্লাস 1 তাহলে কত হলো? ৬ অক্ষে ৬ ইনটু 2 তার মানে কত? ১২ দিয়েও ভাগ করা যাচ্ছে। n এর ভ্যালু যদি আমি ২ বসিয়ে দেই একবার, ২ বসিয়ে দিলে কত দাঁড়াচ্ছে? ২ বসিয়ে দিলে 6 ইনটু 2 আর 2 প্লাস 1 2 বসিয়ে দিলাম n এর জায়গায়। তাহলে এটা 12 আর ইনটু এটা 3 12 ইনটু 3 36 দিয়ে বিভাজ্য। তাই কি না? এবার তাহলে কোন সংখ্যা দিয়ে করবে? ৩৬ কিন্তু তোমার এখানে অপশনে নেই। যেহেতু এখানে 6 আছে তার মানে সংখ্যাটি আমার ৬ দিয়ে বিভাজ্য। এই ৬ দিয়ে তো বিভাজ্য হবেই এবং সেটা ১২ দিয়েও বিভাজ্য হচ্ছে। তার মানে এই সংখ্যাটিকে শুধুমাত্র ৬ ও ১২ দিয়েই বিভাজ্য। অর্থাৎ যেটা অপশন নম্বর সি রয়েছে সেটা তোমাদের সঠিক অ্যান্সার। এই ভিডিওটি থেকে ন্যূনতম কিছু যদি শিখতে পারো, ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবে না। আর এরকম রেলওয়ের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলি দেখার জন্য এই চ্যানেলের দিকে চোখ রাখবে। কাজেই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এরকম ভিডিওর আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেই নোটিফিকেশনটি পেয়ে যাও।
এবং চেনা জানা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও, তারাও এই অঙ্কগুলি দেখার জন্য সুযোগ পায়। তো চলো, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, পরবর্তী টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।